আচ্ছা, যদি আপনাকে বলি যে বৈদিক বিয়েতে এককালে গোমাংসের প্রচলন ছিল, চমকে যাবেন? বা ধরুন, বিয়ের মন্ত্রগুলোর বাংলা অনুবাদ আপনি যদি শোনেন, কিছু ক্ষেত্রে আপনার হয়তো মনে হবে যে আজকের যুগে নারীর পক্ষে সেগুলো খুব একটা সম্মানের নয়। এ কারণে কি আজকাল অনেকে বিয়ের নিয়ম আচারগুলো বদলে নিচ্ছেন বা সবটা পালন করছেন না? বিয়ে নিয়ে তো বাঙালির আগ্রহের শেষ নেই, তাই ভাবছি আজ একটু বৈদিক বিয়ে নিয়ে গল্প করি। এখনও যে বিবাহ রীতি বাঙালি অনুসরণ করে, সেখানে কি কি আচার রয়েছে, বউ বরের জন্য কি কি মন্ত্র রয়েছে, সেসবের মানে কি, এসব নিয়ে চলুন তবে। এত বিয়ের ভোজ খেয়েছেন, এত বিয়ে দেখেছেন, আজ নয় একটু অন্যভাবেই বিয়েকে জানাশোনা যাক। আমাদের মানে বাঙালি হিন্দুদের বিয়ের নিয়মাচার মূলত বৈদিক, কিন্তু পুরোপুরি বৈদিক নয়। লক্ষ্য করে দেখুন, বিয়েতে বর বউয়ের বসা থেকে হাত রাখা, কিছু দেওয়া, এসব ছোট ছোট জিনিসও কিভাবে করা হচ্ছে, কি বলা হচ্ছে, সেসব মন্ত্রে বলা রয়েছে। অথচ যেটাকে আমরা বিয়ের প্রধান অনুষ্ঠান বলে মনে করি, কোনটা বলুন তো? সিঁদুর দান। তার জন্য কিনা কোনো মন্ত্রই নেই। আহা, উত্তেজিত হবেন না। সিঁদুর দানের সময় আশীর্বাদ, শুভেচ্ছা কামনায় পুরোহিত একটা মন্ত্র পড়েন বটে, কিন্তু তার কোথাও সিঁদুর দানের প্রসঙ্গ কিন্তু নেই। ঋগ্বেদ থেকে যজুর্বেদ কোথাও সিঁদুর দানের কোনো কথাও আমরা পাই না। কারণ বাঙালির বিয়ের মধ্যে মিশে আছে নানা লৌকিক আচার, যেগুলোকে স্ত্রী আচারের বন্ধনীতে ঢুকিয়ে দেওয়া হয়। তবে আমাদের বিয়ের কাঠামোটা সেটা কিন্তু বৈদিক। স্বস্তিবাচন, বরণ, অর্ঘ্যদান, অগ্নিস্থাপন, নিষ্ক্রমণ, বিবাহহোম, শিলারোহণ, অগ্নি পরিক্রমণ, সপ্তপদী, এগুলো সবই যজুর্বেদে লেখা আছে। আর তার কিছু মন্ত্র নিয়েই আজকাল অনেকে আপত্তি তোলেন। সে আপত্তি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, সেটা এই এপিসোড দেখে আপনি বিচার করবেন। তবে আমার যেটা বলার সেটা হচ্ছে, এই পর্বটা সনাতন ধর্মের প্রশংসা বা সমালোচনা কোনোটাই করার জন্য নয়, কেবল ফ্যাক্টটাকে তুলে ধরার জন্য। আমি কোনো মন্ত্র রচনাও করিনি, অপব্যাখ্যাও করছি না। আমরা আজকের আলোচনাটায় যে বিষয়টাকে মূলত আধার করব সেটা হচ্ছে যজুর্বেদ। কোনো সংশয় যদি থাকে তাহলে মূল টেক্সট থেকে যাচাই করে নিতে পারেন। বহু বছর আগে কালীঘাটের বৈদ্য ব্রাহ্মণ সভার কার্যালয় থেকে একটা বই বেরিয়েছিল, অধ্যাপক হেমচন্দ্র সেন শর্মার যজুর্বেদীয় বিবাহ পদ্ধতি। আমার এই বিষয়ে প্রাথমিক জানা সেই বইটি থেকেই, সেটাও হাতে পেলে দেখতে পারেন, সোজা করে লেখা আছে। আর একটা কথা, কোনো বিষয়কে সমালোচনা করার আগে তার স্থান, কাল, এগুলো কিন্তু বিচার করতে হয়। মন্ত্র নিয়মাচারের মতো বদলে যায় না, যেহেতু সেটা লিখিত থাকে। তাই যজুর্বেদীয় মন্ত্র আজও বিয়েতে উচ্চারিত হয়। কিন্তু আজ যারা বিয়ে করেন তারা যেমন বৈদিক যুগের মানুষের মতো জীবনযাপন বা ভাবনা চিন্তা করেন না, তেমনি আজকের সময় বসে এমা ছিছি কি বাজে ইত্যাদি বলে যজুর্বেদীয় বিবাহ রীতিকে সমালোচনা করাও আমাদের উচিত হবে না। আপনি ব্যক্তিগত জীবনে তাকে মানবেন নাকি মানবেন না, তা আপনার একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেকে পুরো ভিডিওটা দেখার ধৈর্য না রেখে একটু আধটু শুনে হয়তো নিদান ছেড়ে চলে যাবেন। তাই শুরুতেই শেষের কথাগুলো বলে রাখলাম। চলুন এবার মূল প্রসঙ্গে ঢুকি। বৈদিক বিয়ের মূল অনুষ্ঠান কন্যা সম্প্রদান, যা শুরু হয় স্বস্তিবাচন দিয়ে। স্বস্তিবাচনের পর বরের অর্চনা করা হয়, তারপর তাকে দান করা হয় মধুপর্ক, যেখানে আছে এপিসোডের একেবারে প্রথমে বলা গোমাংসের প্রসঙ্গটা। প্রাচীনকালে বিয়ের শুরুটা কিভাবে হতো সেটা দিয়ে শুরু করি। প্রথমে কন্যার সম্প্রদাতা, মানে যিনি কন্যা সম্প্রদান করেন, সাধারণ ক্ষেত্রে মেয়ের বাবা, 3 জন ব্রাহ্মণ ও বরকে সঙ্গে নিয়ে ইন্দ্র, গরুড়, পূষা, বৃহস্পতি প্রমুখের কাছে কল্যাণ প্রার্থনা করে সূর্য, সোম, যম, কাল প্রভৃতি প্রাকৃতিক শক্তিকে আবাহন এবং অন্যান্য দেবতাদের স্মরণ করতেন। তারপর শুরু হতো বরের অর্চনা, যেখানে সম্প্রদাতা হাত জোর করে বরের থেকে অর্চনার অনুমতি চান এবং বর তাকে অনুমতি দেন। তারপর বরের হাতে গন্ধপুষ্প, সোনার আংটি, বস্ত্র, যজ্ঞোপবীত ইত্যাদি তুলে দেওয়া হয়। বর চেঞ্জ করে আসে। তারপর শুরু হয় মুখচন্দ্রিকার পালা, যেটা আমাদের বিয়েতে এখন বলা হয় শুভ দৃষ্টির অনুষ্ঠান। এটা কিন্তু বৈদিক আচার নয়, এটা বাঙালির একটা বিশেষ বিশেষত্ব। তাই পারস্করের গৃহসূত্রে যেখানে এসব বৈদিক নিয়মকানুন লেখা আছে, সেখানে এটা নেই। বাংলার পশুপতির মত অনুসারে এটা আমরা এখন পালন করে থাকি। মুখচন্দ্রিকার পর পাদ্য, অর্থাৎ পা ধোবার জল, অর্ঘ্য, আচমনীয় ইত্যাদি দিয়ে বরকে অর্চনা করতে মধুপর্ক দান করা হয়। দুধ, ঘি, মধু, চিনি এসব দিয়ে তৈরি হয় মধুপর্ক। যে কোনো পুজোয় দেখবেন পুরোহিত একটা পাত্রে মধুপর্ক তৈরি করেন। প্রাচীনকালে বিয়ের মধুপর্ক কিন্তু আবার মাংস ছাড়া হতো না, আর সেখানেই লাগতো গোমাংস। তাই
সম্প্রদাতা বরকে জিজ্ঞাসা করেন, ওং গৌ গৌর গৌর, অর্থাৎ গরুটাকে কাটবো? এখন গোহত্যা নিষিদ্ধ, তাই বর উত্তর দেন, গরুর বদলে আমার ও সম্প্রদানকর্তার পাপকে হত্যা করুন, গরুটাকে ঘাস খাবার জন্য ছেড়ে দিন। প্রাচীনকালে হ্যাঁ এবং না বাচক দুটো উত্তরই দেওয়া হতো, কারণ তখনও কেউ কেউ নিরামিষাশী ছিলেন, যেমন রাজা জনক আমিষ খেতেন না। এখানেই বৈদিক বিয়েতে গোমাংসের প্রসঙ্গটা আসছে। পশুপতির লেখায় উল্লেখ দেখে মনে হয় যে প্রাচীন বাংলায় যে বেদ অনুসারী সমাজ ছিল সেখানেও কিন্তু এই রীতি প্রচলিত ছিল। সে নয় ছিল, কিন্তু এসবের মধ্যে এই কালের নারীর পক্ষে অবমাননাকর কিছুই তো দেখলাম না। বিয়ের মণ্ডপে বরের অনেক পর আসেন বউ। তিনি তো এইসবে এলেন, মুখচন্দ্রিকা হলো, এবার তো বউয়ের মন্ত্র শুরু হবে, তারপর না? এরপর কন্যার অর্চনা করে তাকে বরের হাতে সম্প্রদান করা হয়। তখন কন্যার গোত্রান্তর হয়। এই সম্প্রদান ব্যাপারটা নিয়েই আজ অনেকে আপত্তি তোলেন, কারণ কন্যা তো কোনো বস্তু নয় যাকে দান করা যাবে। বিয়ের আগে পর্যন্ত কন্যা পিতার অধিকারে থাকে, বিয়ের পর স্বামীর অধিকারভুক্ত হয়। তাই কন্যাকে পিতার অন্য ঋণ পরিশোধ করে আসতে হয় কনকাঞ্জলি দিয়ে, কারণ যা ঋণগ্রস্ত তাকে দান করা যায় না। যেমন ধরুন, ব্যাংক লোন নিয়ে কেনা গাড়ি লোন ক্লোজ না করে বা লোন মেটাবার ব্যবস্থা না করে আপনি তো বিক্রি করতে পারবেন না, তেমনি ঋণগ্রস্ত কন্যা সম্প্রদানযোগ্য নয়। তাই কন্যা পিতার ঋণ পরিশোধ করে তবেই স্বামীর বাড়ি যেতে পারেন। সম্প্রদানের পর বর মন্ত্র পড়েন, তুমি যেহেতু নিজের স্বজন পরিবার ছেড়ে আমার পরিবারে এসেছো, তাই আয়ু সূর্য অগ্নি এরা তোমাকে আমার প্রতি একাগ্রচিত্রা করুক। তারপর একটা মন্ত্রে বর বলে, তুমি স্বামীর প্রতি হিংসাভাব রেখো না, তুমি প্রফুল্ল চিত্ত হও, তেজস্বিনী হও, বীর পুত্র প্রসবিনী হও, আমার জন্য সুখকরী হও, আমার পরিবার এবং আমার গৃহপালিত পশুগুলির প্রতি কল্যাণকারী হও। ঠিক এরপরে আরেকটা মন্ত্র উচ্চারিত হয়, যেখানে বলা হচ্ছে, ওং সা নাহ পুষা শিবতমা মেরায় সা না উরু উষতি বিহার যস্যামুশান্ত প্রহরাম শেপং যস্যামুকামা বহব নিবিষ্টে। অর্থাৎ সেই আমাদের বংশবৃদ্ধিকারিণী, অত্যন্ত কল্যাণময়ী তুমি আমাদেরকে ত্যাগ করো না। সেই তুমি রতি ইচ্ছা করে তোমার উরুদ্বয় প্রসারিত করো, রতিসুখ ইচ্ছা করে তোমাতে আমার জননেন্দ্রিয় প্রক্ষেপ করতে চাই। ঋগ্বেদে এই মন্ত্রটির বদলে একইভাবে অন্য একটি মন্ত্র রয়েছে, যেখানে পতি পত্নীর গর্ভে বীজ বপনের জন্য তাকে উরুদ্বয় প্রশস্ত করতে বলছেন। যখন প্রাচীন ভারতে বিয়ে আর যৌনতা নিয়ে একটা পর্ব করেছিলাম, সেখানে বলেছিলাম যে সেকালে উন্মুক্ত এবং অবাধ যৌনতাকে মান্যতা দেওয়া হচ্ছে গোষ্ঠীর সংখ্যা বিস্তার করার লক্ষ্যে। এজন্যেই নিঃসন্তান রমণীকে ত্যাগ বা স্বামী নির্বীজ হলে ক্ষত্রজ পুত্র উৎপাদন ইত্যাদি নানা নিয়মনীতির মান্যতা পাচ্ছে। তখন বিয়ের মূল লক্ষ্যই হচ্ছে সন্তান উৎপাদন, বিশেষত পুত্র সন্তান। তাই বিবাহের মধ্যে তার কথা যে বলা হবে এটা তো খুব স্বাভাবিক, কিন্তু আজ আমরা হয়তো বেশিরভাগই এরকমটা ভাবি না। কেউই যে ভাবি না তা কিন্তু নয়, কেউ কেউ নিশ্চয়ই ভাবি। তাই এসব প্রচার করার পিছনে আমার উদ্দেশ্য কি তা নিয়ে অনেক গালি আমার জন্য অপেক্ষা করছে, সেই করুক। আরও কিছু মন্ত্র আছে, লাজহোমে আছে সপ্তপদী গমনে, সে কথা বলে তবেই আজকে ক্ষান্ত হব। লাজ মানে হচ্ছে খই। যজ্ঞাগ্নিতে খই ছড়াবার যে প্রথাটা আজও দেখা যায়, সেটা কিন্তু যজুর্বেদে উল্লেখ করা আছে। সেখানে কন্যা যেসব মন্ত্রোচ্চারণ করতে করতে যজ্ঞে আহুতি দেন, সেখানে বলা হয়, অগ্নিস্বরূপ অর্যমাদেব যেন আমাকে পিতার কুল থেকে বিচ্ছিন্ন করেন এবং স্বামীর কুল থেকে বিচ্ছিন্ন না করেন। আমার স্বামী যেন দীর্ঘায়ু হন, তার বংশবৃদ্ধি হয়, সৌভাগ্য লাভ হয়, আমরা দুজন যেন বহু সন্তানের জন্ম দিতে পারি, বহু পুত্র লাভ করতে পারি ইত্যাদি। এরপর একটা শিলের ওপর দাঁড়িয়ে একটা আচার পালিত হয়, যেখানে কন্যা শিলের ওপর দাঁড়ালে বর বলে, তুমি এই পাথরের মতো স্থির হও। আগে বউয়ের এই স্থিরত্বের জন্য ধ্রুব আর অরুন্ধতী নক্ষত্র দেখানোর রীতি ছিল, যেখানে বর বলতো, আকাশ ধ্রুব, পৃথিবী ধ্রুব, এই জগৎ ধ্রুব, ধ্রুব এই পর্বতরা, এই স্ত্রী প্রতিকূলে ধ্রুবা। সপ্তপদী গমনে একটা পা ফেলার জন্য, মানে প্রত্যেকটা পা ফেলার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট মন্ত্র রয়েছে, যেখানে অন্নলাভ, বললাভ, ধনলাভ, সুখলাভ, পশুলাভ, ঋতুলাভের কামনা করে শেষে স্ত্রীকে বলা হয় যে তুমি আমার অনুবর্তিনী হও। বাঙালির বিয়ের নানা আচার অনুষ্ঠান আছে। বরের গায়ের হলুদ কনের গায়ের ওঠা থেকে মায়ের অনুমতি নিয়ে বরের দাসী আনতে যাওয়া, কন্যা সম্প্রদান থেকে মেয়ের পিতৃঋণ শোধ করা বা তারপর বরের পক্ষ থেকে বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে যথার্থ ভার্যা হিসাবে তাকে গ্রহণ করা। এসবের মধ্যে
কিছু আচার বৈদিক, কিছু লোকায়ত। না জানি কত শত বছর ধরে চলে আসছে এই সমস্ত প্রথা। এ পর্যন্ত শুনে আপনার কি মনে হয় যে বৈদিক মন্ত্রগুলো আপনাদের কাছে ব্যাখ্যা করলাম সেগুলো কি আজকের নিরিখে যথাযথ, নাকি আজকের দিনে দাঁড়িয়ে বরের দাসী আনতে যাওয়া, কন্যাদান, বাবার ঋণ শোধ করে মেয়ের শ্বশুর বাড়িতে আসা, এগুলোর মতো এই মন্ত্রগুলো মেয়েদের পক্ষে অবমাননাকর? কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করে আমাদের জানাতে ভুলবেন না। ভিউয়ের জন্য নয়, আমরা আপনাদের ভালো লাগার জন্যই কন্টেন্ট বানাই। সেই ভালো লাগাটা লাইক বাটনে না বোঝালে বুঝিয়ে কী করে বলুন তো যে কোন টপিকটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ। আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখন আসি, দেখা হচ্ছে পরের পর্বে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।